রেকর্ডিং অন হয়ে গেছে। আমরা এখন পড়ার বিষয় নিয়ে আলোচনা করি। তোমরা একটা নোট দেখতে পাও? জি স্যার। আজকে কিন্তু পড়বো ক্রস ভ্যালিডেশন, দেন আমরা পড়বো কম্পিটিটিভ লার্নিং। হ্যাঁ, কতটুকু পড়া যায় কম্পিটিটিভ লার্নিং দেখবো আমরা। সাম দেখবো, সেলফ অর্গানাইজিং ম্যাপ। আর ওই পাশ থেকে দু একজন মাঝে মাঝে রেসপন্স করো, আমার কথা শোনা যায় কিনা। হ্যাঁ, তো দেখো আজকে এখানকার টপিকে লেখা আছে ক্রস ভ্যালিডেশন। আমরা ডাটাকে ক্রস ভ্যালিডেশন করি। কোশ্চেন হলো আমরা কেন ক্রস ভ্যালিডেশন করি, বলতে পারবা? এটা কেন দরকার? তোমরা অনেকেই প্রজেক্ট করতেছো এখন আম, বিভিন্ন এরিয়াতে ডাটা প্রসেসিং করো। তো তোমরা অনেকেই ক্রস ভ্যালিডেশন করছো। কেউ 80% নিয়ে ট্রেনিং করছো, টেস্টিং করছো 20%। তো এগুলোরও বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, কোন ক্রস ভ্যালিডেশনের মধ্যে পড়ছে। তো আমার প্রশ্ন হলো ক্রস ভ্যালিডেশন আমরা কেন করি, কেউ বলতে পারবা? কেউ একজন বলো। শুনতে পাচ্ছ আমার কথা? একটু শুনতে পাও? শুনতে না পেলে কথা জি বলতে স্যার, হবে। শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, আমরা কেন ক্রস ভ্যালিডেশন করি, ক্রস ভ্যালিডেশন কেন দরকার, বলতে পারবা? না স্যার। তোমরা প্রজেক্টের কাজ করতেছো না, তোমাদের একটা পেপারে কাজ দিছি না, সেখানে তোমরা ডাটা প্রিপারেশন করতেছো না, ডাটা ক্রস ভ্যালিডেশন করো না কেউ? কেউ নাই একজনও যে এই কাজগুলো করছো? আর কেউ আছো? পারলে বলো হ্যাঁ, না পারলে বলো না। কথা তো বলতে হবে, রেসপন্স না গুলো আমি বুঝবো কেমনে যে তুমি শুনতেছো আমার কথা? রেসপন্স করো কেউ। তুমি শুনতে পাচ্ছ? কথা বলো না কেন তোমরা? হ্যাঁ, কথা বলো কেউ একজন। আমি তো একটা প্রশ্ন করলাম, তোমরা চুপ করে আছো কেন বাস থেকে? না তোমরা স্যার, কি আমার এগুলো কথা শুনতে পাও? করা হয়নি। কি শুনতে পাও? আমার কথা শুনতে পাও? জি স্যার। আচ্ছা, তোমরা স্যার এগুলো পারো না? হ্যাঁ, পারো না। ক্রস ভ্যালিডেশন কাকে বলে জানো, বা কেন করি আমরা? না স্যার। আচ্ছা, তো সেটা তো বলতে হবে। ওপরে চুপচাপ থাকতে তো তোমরা তো একেবারেই মানে খুবই কম রেসপন্স করে ক্লাসে, একেবারেই কম রেসপন্স। না পারলে তো বলতে হবে। ক্রস ভ্যালিডেশন করি আমরা, ডাটা ক্রস ভ্যালিডেশন করি একটা মডেলের মধ্যে ডাটাগুলো ওভারফিটিং বা আন্ডারফিটিং থেকে প্রিভেন্ট করার জন্য। হ্যাঁ, এখানে দেখো কেন করি ওভারফিটিং আন্ডারফিটিং। কারণ তোমরা যে ওই যে ডাটা 80% ট্রেনিং করো, 20% টেস্টিং করো, সেক্ষেত্রে এমন হতে পারে যে এমন কিছু ফিচার্স আছে যেগুলো 20% টেস্টিং এর মধ্যে আছে, কিন্তু 80%-এর মধ্যে নাই। মনে করো, ধরো 80%-এর মধ্যে নাই, এদের ট্রেনিং করাইছি, আর 20% তুমি টেস্ট করাইছো। তো হতে বলে এমন কিছু ফিচার এই ডাটার মধ্যে ছিল, ট্রেনিং না করার কারণে যদি আমি টেস্টিং আননোন ডাটা দিয়ে টেস্টিং করি, তখন দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হলো ওভারফিটিং হতে পারে, একটা আন্ডারফিটিং। হয়তো 100% রেজাল্ট দেবে ওভারফিটিং, হয়তো রেজাল্টটা খুবই পোর লেভেলে দেবে, তখন আন্ডারফিটিং হয়ে যাবে। তো এই সমস্যার জন্য আমরা একটা ক্রস ভ্যালিডেশন করি নাই। এখানে লেখা আছে ক্রস ভ্যালিডেশন ইজ এ টেকনিক ইউজড ইন মেশিন লার্নিং টু ইভালুয়েট দ্য পারফরমেন্স অফ এ মডেল ইন আনসিন ডাটা। দেখে দেখে পড়তে পারতে, তোমরা তো পড়ো না, এখানে তো লেখাই আছে। তো এটা চার প্রকারের। সাধারণত এই কমন এবং ফ্যামিলিয়ার এই চার প্রকারের: হোল্ড আউট কোড ভেরিয়েশন, লিভ অন আউট কোড ভেরিয়েশন, কে ফোর কোড ভেরিয়েশন আর স্ট্রেটিফাইড কোড ভেরিয়েশন। শুনতে পাচ্ছ আমার কথা? ওপাশ থেকে শুনতে পারলে বলো শুনতে পাচ্ছি।
বুঝতে পারছো? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে কেন করি বুঝতে পারছো? আমার কেন করি একজন বলো, কেন আমার ক্রস ভেরিফিকেশন করি, হোয়াই ক্রস ভেরিফিকেশন ইজ নেসেসারি। যদি এরকম কোশ্চেন আছে 2 মার্কের, তোমার তো লিখতে হবে। আর তুমি যদি ক্লাসে না বোঝো লিখবা কি করে? কেন করি বলো তো? কিছুক্ষণ আগে বললাম। যাতে আমরা যা যা টেস্ট করা হয়েছে ওভারফিটিং থেকে বের হওয়ার জন্য। ওভারফিটিং আন্ডারফিটিং, একটা মডেলে ওভারফিটিং আন্ডারফিটিং থেকে আমরা বের হওয়ার জন্য। আর সাধারণত ক্রস ভেরিফিকেশন করি ইভ্যালুয়েশন করার জন্য, পারফরমেশন করার জন্য। এই যে আনসিন ডাটা, এই যে এখানে লেখা আছে আনসিন ডাটা, আরো অনেক থিওরি লেখা আছে। তো আমি তো তোমাদের বললাম এর মধ্যে হোল্ড আউট একটা আছে। যেমন হোল্ড আউট কোরিলেশনের মধ্যে কিভাবে করি আমরা? হোল্ড আউটের সাধারণত ক্ষেত্রে 50% ডাটা আমরা ট্রেনিং করি, 50% টেস্টিং করি, এরকম করা যায়। অথবা আমরা আরো অন্যরকম করতে পারি। আমরা 1/3 ডাটা, এরকম একটা প্রচলিত নিয়ম আছে, এটাকে আমরা টেস্টিং করি। আর 2/3 ডাটা এটাকে আমরা ট্রেনিং করি, এরকম হতে পারে। কিন্তু এটার সমস্যা একটা আছে। প্রবলেমটা হলো, যদি আমরা এইরকম নেই 1/3 বা 2/3, ধরলাম 50-50 নিলাম, মানে হাফ হাফ, টেস্টিং অ্যান্ড ট্রেনিং হাফ হাফ। কেউ আসছে নাকি এখানে? হ্যাঁ আসছে। তো তাহলে কি হতে পারে যে এই 50% যেটা ট্রেনিং করলাম সেটা তো ঠিকই আছে, কিন্তু এমন কিছু ফিচার্স যেগুলো 50%, বাকি 50% মধ্যে আছে, সেগুলো ইম্পর্টেন্ট কিছু ফিচার্স গুলো থাকার কারণে সেগুলো কিন্তু ট্রেনিং করে নেই। কিন্তু যখন আমি মডেলকে পারফরমেন্স আমি বের করব, তখন কিন্তু আমার ডিগ্রেডেড রেজাল্ট দেবে। কারণ ফুল ডাটা ট্রেনিং না করার কারণে আমার রেজাল্টটা ডিগ্রেডেড আসতেছে। এর একটা সমস্যা। তো যার কারণে হোল্ড আউটের পরিবর্তে আমরা আবার অন্য একটা ইউজ করতে পারি, যেমন অন লিভ আউট। ঠিক আছে, এটা ভালো, কিন্তু এটারও সমস্যা আবার আছে। লিভ অন আউট ক্রস ভ্যালিডেশন, এটার প্রসেসটা কেমন সেটা তো বলি। তোমরা শুনতে পাচ্ছ? শুনতে পেলে আমার সাথে কথা বলবা। শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার হ্যাঁ, দেখো অন লিভ আউটের হলো যে যদি আমার ডেটা সংখ্যা n থাকে, তাহলে আমি একটা এখান থেকে নিয়ে নিব। তাহলে একটা যদি আমি এখানে নেই, তাহলে বলতো ডাটা কত আছে আমার এখানে? কত ডাটা আছে এখানে? n-1, ভেরি গুড, n-1। তাহলে এটাকে আমরা নিব হলো ট্রেডিং এর জন্য, ট্রেডিং করব এটা, হ্যাঁ। আর এখানে এই একটা ডাটা হলো টেস্টে রাখবো। তো এই কম্বিনেশনটা অনেকবার ঘটবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি ডাটা টেস্ট না হবে। তারপরে করব এখান থেকে আরেকটা ডাটা নিব, যেটা ট্রেনিং ছিল সেটা এখানে নিব, বাকি এই ডাটাটা আবার এখানে চলে আসবে। তাহলে n-1 ডাটা হলো ট্রেনিং, একটা টেস্টিং। ফর এক্সাম্পল ধরো তোর 25টা ডাটা আছে, 25টা ডাটা, বা আর একটু কম করে নেই যাতে তোমার দ্রুত দেখানো যায়। 5টা ডাটা আছে, 5টা হলো n মনে করো। তো 5টা ডাটার প্রথমে 4টা ডাটা নিলাম টেস্টিং এর, ট্রেনিং এর জন্য, একটা টেস্টিং এর জন্য। দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। তারপরে মনে করো এখানে তো 4টা ডাটা তো এরকম আছে, তাই না? 1 2 3 4। তো এখান থেকে এই ডাটাটা আমি, এই ডাটাটা আবার এখানে নিয়ে আসলাম, হ্যাঁ। এখান থেকে এই ডাটাটা এখানে চলে গেল, বাকি এইগুলো আবার হলো ট্রেনিং, হলো এটা টেস্টিং। এখান থেকে দেখো কোন একটা ডাটা কিন্তু এখনো বাকি আছে, মানে এই ডাটাটা আবার এখানে চলে আসলো, হ্যাঁ। এখন এই ডাটাটা এখানে আবার টেস্টিং এ গেল। তো এভাবে কতক্ষণ পর্যন্ত প্রতিটি ডাটাই টেস্ট না হওয়া পর্যন্ত এই কাজ চলতে থাকবে। এটাকে বলা হচ্ছে লিভ ওয়ান আউট কোরিলেশন। প্রসেসটা বুঝতে পারছো? কি বুঝতে পারছো? জি স্যার। এর একটা সমস্যা আছে। সমস্যা হলো যে আমরা যদি একটা ডাটা রাইট সাইডে রাখছি, হ্যাঁ, রাইট সাইডে রাখছি, তো সেই ডাটার ক্ষেত্রে একটা ড্রব্যাক হলো যে একটা হায়ার ভ্যারিয়েশন হতে পারে ইফ দ্য ডাটা পয়েন্ট ইজ অ্যান আউটলায়ার। যদি এই ডাটাটা আউটলায়ার থাকে, তাহলে আমরা লাস্টে যখন পারফরমেন্স ইভ্যালুয়েশন করতে যাব, তখন একটা সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাগুলো দেখো এখানে, দ্য ডাটা পয়েন্ট ইজ আউটলায়ার, ইট ক্যান লিড হায়ার ভ্যারিয়েশন। হ্যাঁ, আউটলায়ার হলে পরে একটা রেজাল্টের ভিতরে ভ্যারিয়েশন ঘটবে। আর একটা হলো লট অফ এক্সিকিউশন টাইম। কেননা এই যে কম্বিনেশনটা এরকম আছে, 5টার ক্ষেত্রে কতগুলো কম্বিনেশন করছে আমরা, কিন্তু ডাটা যদি হতো এরকম একটা বড় ডাটা হতো, এরকম 1000,
এরকম ডাটা হতো, তাহলে দেখো কতবার করতে 1000 টাইমস কিন্তু এইভাবে কম্বিনেশন করতে হতো। টাইম বেশি লাগে না? কি এটা কি সমস্যা নাকি বলো? রেজাল্ট আগের থেকে ভালো দিবে কিন্তু সমস্যা আছে, কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। বুঝতে না পারলে কিন্তু কথা বলো বাস থেকে, হ্যাঁ। স্যার, এত উপস্থিতি খুবই কম আগের থেকে যদিও। তাহলে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা আরেকটা শিখবো। তো এটা ক্ষেত্রে আমরা দুটো সমস্যা দেখলাম, ধরলাম যে এই ডাটা যদি এটা আউটলায়ার হয়ে যায়, তখন আউটলায়ার তো বুঝি আমরা এই যে এরকম একটা, যদি আমরা এই কয়টা ডাটাকে একটা ক্লাসের মধ্যে রাখলাম মনে করো, কিন্তু আর একটা ডাটা ঠিক এরকম একটা দূরে, তখন যদি এটা আউটলায়ার, যদি আমার টেস্টিংটা আউটলায়ার লেভেলে চলে যায়, তখন সমস্যা হলো আমরা এইটার ক্ষেত্রে যে একটা পারফরমেন্স পাবো মডেলের, মনে করো এই ডাটাটা আউটলায়ার হলো, যে পারফরমেন্স পাবো মডেলের, সেই মডেলের পারফরমেন্সটা হবে হায়ার ভ্যারিয়েশন, অর্থাৎ অ্যাকুরেট রেজাল্ট আসবে না। আরেকটা হলো এই কম্বিনেশন করার কারণে অনেক সময় লাগবে, এটাকে বলা হয় টাইম কম্পিউটেশনটা অনেক বেশি হবে, এক্সিকিউশন টাইম কম্পিউটেশন। এর থেকে আমরা আর একটা ভালো ইউজ করতে পারি, সেটাকে বলি আমরা কে ফোল্ড ভ্যারিয়েশন। নাম শুনছো? কে ফোল্ড ভ্যারিয়েশন, এটা তোমরা অনেকে ইউজ করছো, এটা অনেকে ইউজ করি। কে ফোল্ড ভ্যারিয়েশন শুনতে পাচ্ছো? জি স্যার। ওকে, গুড। এখন কে ফোল্ড ভ্যারিয়েশন কিভাবে হয় একটু বোঝাই তোমাদের। মনে করো তোমার ডাটা আছে 25, হ্যাঁ। এখন এই 25 ডাটাকে তুমি, কে এটা ইন্টিজার নাম্বার, এতগুলো ফোল্ড তৈরি করবা। ধরো কে এর মান ধরলাম 5, তাহলে বলো কতগুলো ফোল্ড তৈরি হবে? কয়টা ফোল্ড হবে বলো তো? 5টা স্যার। তাহলে প্রতিটি ফোল্ডে কয়টা করে ডাটা আছে? 5টা করে। 5টা করে ডাটা। তাহলে একটা কাজ হবে যে প্রথমে আমরা কি করব, একটা ফোল্ডকে নিব এখন আমরা টেস্টিং এর জন্য। এই দেখো, একটা ফোল্ডকে নিব টেস্টিং এর জন্য, আর বাকি সবগুলো ট্রেনিং এ থাকবে। তা যে ফোল্ডটা আমি টেস্টিং নিলাম সেটাকে পরের ইটারেশনে আমি এটা আবার ট্রেনিং নিলাম। ঠিক এখান থেকে দেখো 5 6 7 8 9 এই ডাটাকে আবার টেস্টিং এ নিয়ে গেলাম। ঠিক পরবর্তীতে এই ডাটা আবার ফিরে আসলে এখানে, তারপরে ডাটাটাকে আমি আবার ফোল্ডটাকে নামাবো। তার মানে প্রতিটি ফোল্ড টেস্টিং এ যেতে হবে, আর একইভাবে লেফট সাইডে বাকি ডাটাগুলো ট্রেনিং হবে। এই প্রসেসের এই প্রসেসের মাধ্যমে আগেরটার থেকে কিন্তু টাইম কম্পিটিশন কমে যাবে, কম না? দেখো কম কিনা? জি স্যার। আগেরটা তো একটা করে রাখছি, এখানে ফোল্ড ওয়াইজ রাখছি, যার কারণে এটা আগেরটার থেকে ভালো। কিন্তু তারপরেও সমস্যা আছে, এই সমস্যা আবার সমাধান করবো আমরা স্ট্রেটিফাইড কে ফোল্ড। স্ট্রেটিফাইড কোড ভেরিয়েশন আর একটা আমরা স্ট্রেটিফাইড কে ফোল্ড কোড ভেরিয়েশন, এই কথা বলবো, হ্যাঁ। স্ট্রেটিফাইড কে ফোল্ড কোড ভেরিয়েশন একই জিনিস, দুই রকম নাম দুইভাবে। তো এটা দিয়ে বুঝতে পারছো আমরা, এটা সবাই তোমরা ইউজ করে থাকো, তোমরা যারা এখন আবার ওই টার্ম পেপারে কাজ করতেছো আর কি, প্রজেক্টের কাজ করছো, যারা ডাটা প্রসেসিং করার দরকার, কোড ভেরিয়েশন করার দরকার, তারা হয়তো কে ফোল্ড দিয়ে করে, অনেকে ফোল্ডার দিয়ে করে। স্ট্রেটিফাইডটা খুবই স্মার্ট এবং খুবই ভালো। এটা কিভাবে হয় তোমাকে এখন বলি। তোমরা ক্লাস্টার অ্যালগরিদম করছো না? ক্লাস্টার ক্লাসিফিকেশনের কাজ। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। এখন মনে করো এই ডাটা এরকম আছে, এখানে থিওরি আছে, এটা পড়ে নিও। থিওরির এক্সাম্পলটাই আর কি এখানে। তো এটা দেখালে ওই থিওরি তুমি বুঝতে পারবা। দেখো এখানে এই সেট ডাটা আছে, এই ডাটার মধ্যে বলতো ক্লাস আছে কয়টা? 10টা। কি বলে, ক্লাস 10টা আইলি কেমনে? স্যার 2টা না? দুটা কে ক্লাস, ডাটা 10টা আছে। 0 আর 1। 0 1, 0 ক্লাসে আসছিল 5টা ডাটা, আর 1 ক্লাসে আসছে 5টা ডাটা। এখন কথা হলো, যদি আমি র্যান্ডমলি এটা কে ফোল্ড করি, তাহলে কয়টা কে ফোল্ড করলাম? মনে করো আমি 2টা কে ফোল্ড করলাম, করতে পারি না? 2টা যদি করি তাহলে প্রতিটি ফোল্ডে কয়টা করে হবে? 5টা করে হবে, ঠিক কিনা? হ্যাঁ। কথা বলো। আচ্ছা, 5টা করে হলি, মনে করো র্যান্ডম লাগেরটা করতেছি, এস্টিমেট না। তখন তো এমন হতে পারে যে কোন একটা ফোল্ডে মনে করো 4টা মনে করো 0 ক্লাসের ডাটা আসলো ট্রেনিং করার সময়, একটা আসলো হলো 1 ক্লাসের ডাটা। তাহলে এইটা যদি ট্রেনিং করি তাহলে মডেলকে ভালো ট্রেনিং করলো? মনে করো এইটা, 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 এইটা গেল হলো 4টা 0 ক্লাসের ডাটা, আর এখান থেকে এই ডাটাটা আসলে হলো ট্রেনিং, র্যান্ডমলি নিলাম,
অন ক্লাসের ডাটা। এটা যদি ট্রেনিং করি তাহলে কি ভালো ট্রেনিং হবে? তার মানে একটা নির্দিষ্ট ক্লাসের থেকে বেশি ডাটা ট্রেন আপ হওয়ার কারণে আমি যখন ক্লাসিফিকেশনটা প্রেডিক্ট করব তখন তো রেজাল্টটা ভালো হবে না। এই সমস্যা এইখানে ঘটে, এটার মধ্যে ঘটে। এখানে কিন্তু পুরো ক্লাসের কথা বলা নাই, যার কারণে এখানে আমরা ক্লাস থেকে ডাটা নেবো, অর্থাৎ প্রতিটি ক্লাস থেকে একটা রেশিও অনুযায়ী ডাটা নেবো। 50% করে 50% নেওয়ার চেষ্টা করবো। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করতে পারি? আমরা এভাবে র্যান্ডমলি না নিয়ে আমরা কি করতে পারি, ক্লাস থেকে আমরা নিব। তাহলে ক্লাসটা আমরা বের করব, দুটা ক্লাস হলো, দুটা ক্লাসে 5টা করে ডাটা আছে। এখন আমরা চেষ্টা করব যে 50% করে নেওয়া যায় কিনা। মনে করো ট্রেনিং এর জন্য প্রথমে আমরা আহ এক কাজ করতে পারি, 0 ক্লাসের জন্য 3টা নিলাম আর 1 ক্লাসের 3টা নিলাম, বাকি যা থাকবে সেই 2টা ডাটা থাকবে টেস্টিং এর জন্য। এইভাবে একটা কম্বিনেশন করে আমরা এটাকে একবার ট্রেনিং করলাম, হ্যাঁ, মডেল দিলাম। তারপরে আবার আর একটা প্যাটার্ন হলো, এটা উল্টাই দিলাম, 2টা করে নিলাম 0 আর 1 ক্লাস থেকে ডাটা, আর 3টা করে নিলাম আবার টেস্টিং এর জন্য। এটা আবার ঘুরিয়ে দিলাম। দেখো এখন কিন্তু এই ট্রেনিংটা ভালো হলো, প্রতিটি ক্লাসের থেকে কিন্তু একই রকম ভাবে একটা রেশিও অনুযায়ী হয়ে গেল। আমরা চেষ্টা করবো অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। তো এখানে তো 5টা করে আসার কারণে ইকুয়াল না হয় 3-2 করতে হবে আর কি, হ্যাঁ, ফ্র্যাকশন তো হবে না। তো সেভাবেই করছি। দেখো এই ডাটাগুলো কিভাবে ভাগ করছি, এখান থেকে এই 3টা নিলাম 0 ক্লাসের, আর 3টা নিলাম আমরা 1 ক্লাসের। এটা হলো ট্রেনিং এ দিয়ে দিলাম। আর টেস্টিং এ থাকলো এই যে এখান থেকে একটা, এখান থেকে এই 2টা নিলাম হলো 1 ক্লাসের, আর এই 2টা হলো 0 ক্লাসের টেস্টিং। ঠিক এখন ঘুরাই দিয়ে আবার এরপরে এবার ওইগুলো নিলাম টেস্টিং এর জন্য, ট্রেনিং এর জন্য, আর বাকি 3টা করে ডাটা নিলাম 0 ক্লাস 1 ক্লাসের ট্রেনিং এর জন্য। এইভাবে যদি তুমি করো, এখন মডেলে তুমি যদি পারফরমেন্স ইভ্যালুয়েশন করো, মডেল দেখতে ভালো রেজাল্ট দেবে। কে ফোল্ড থেকে এটা ভালো দেবে। এটা ভালো না? স্ট্রেটিফাইড কে ফোল্ড কি ভালো না কে ফোল্ডটা ভালো বলো? এটা ভালো না আগেরটা ভালো? এইটা স্যার। এটা কেন ভালো বলতে পারবা? কেউ একটু বুঝায় বলো আমাকে কেন ভালো। স্যার ফার্স্ট অফ অল টাইম কমপ্লেক্সিটি, আর সেকেন্ড হচ্ছে স্যার আমরা এটা মানে বায়াস রেজাল্টের দিকে যাচ্ছে না। যখন আমরা ক্লাসিফিকেশন ইয়েস, চুজ করছি ইয়েস, তখন আমরা লাইক একটাও বায়াস হবে না। হ্যাঁ, রেজাল্টটা বায়াস হচ্ছে না, কারণ আগেরটা বায়াসনেস কাজ করবে। কেন বায়াসনেস কাজ করবে? এখানে যে কোনো একটা ক্লাস থেকে বেশি পরিমাণ ডাটা আসতে পারে, কিন্তু এখানে বায়াসটাকে আমরা অমিট করছি। টাইম একই লাগবে, টাইম খুব একটা ইয়ে না, টাইমের খুব একটা ফ্যাক্টর। তাহলে বায়াস আমরা অমিট করতে পারি। কাকে অমিট করবো আমরা? এই যে ক্লাসে বায়াসনেসটা অমিট করি, এটা খুবই ইম্পর্টেন্ট। এইটা তোমরা তোমাদের রিসার্চের কাজে এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারো, বা কম্পারেটিভ অ্যানালাইসিস করতে পারো তোমার একই ডাটা সেটের মধ্যে। এরকম ভাবে কোরিলেশন করবা, আবার এরকম ভাবে করে দেখতে পারো যে তোমার মডেল কোনটাতে ভালো কাজ করে, দেখতে পারো এগুলো। তাহলে আমরা এই 4টা কি বুঝতে পারছি কিনা? এগুলো পুরোটাই ম্যাথমেটিক্যাল টার্ম, বুঝতে পারছি? তোমরা একটু কথা বলো, বুঝতে পারলে জি আমরা স্যার। আবার, হ্যাঁ, এই যে কারা যেন আসছে একটু বলে দিও তো আমাকে, ওরা দেরি করে আসছে আর কি, হ্যাঁ। তাহলে আমরা বুঝতে পারছি তো, এগুলো পারবো তো? জি স্যার। আচ্ছা, এগুলো খুব একটা কঠিন না, সহজ আছে। তোমাদের নোট টোট গুলো এগুলো আমি এলএমএস এ আস্তে আস্তে আপলোড করছি, তোমরা পেয়ে যাবে আর কি। যেগুলো পড়াচ্ছি সেগুলো আছে, আমি একটু সাজিয়ে গুছিয়ে সবগুলো দেওয়ার চেষ্টা করছি, তোমরা ওখান থেকেও পাবা, ওখান থেকে ডাউনলোড করে নামিয়ে রাখবা। আচ্ছা, আমরা এখন কম্পিটিটিভ লার্নিং নামে একটা টপিক আমি তোমাদেরকে বলছিলাম, কয়েক রকমের লার্নিং শিখেছিলাম, নিউরো কারেকশন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক থেকে শিখেছিলাম। তারপরে আমরা মেমোরি বেস লার্নিং শিখছিলাম, তাই না? তারপরে আমরা সুপারভাইজ লার্নিং শিখছিলাম, যে ক্লাসিফিকেশন অ্যালগরিদম, ব্যাস্টেম, নিব্যাস্টেম। তারপরে আমরা আনসুপারভাইজ লার্নিং শিখছিলাম, যেনে কে মিন, মডিফাইড কে মিন, ফাজি, সিমেন্স, হার্কিক্যাল শিখছিলাম। পরে আমরা মনে হয় ডেন্সিটি বেস ক্লাস্টারিং এ, সেখানে ডেন্সিটি বেস লার্নিং শিখছিলাম, ওটা আনসুপারভাইজ লার্নিং ছিল। এরপরে মেমোরি বেসের মধ্যে থেকে আমরা এনএন, কেএনএন, মহানবীজ ডিস্টেন্স করছিলাম। এরপরে বাকি আছে আমাদের হলো কম্পিটিটিভ লার্নিং। কম্পিটিটিভ লার্নিং মূলত একটা আনসুপারভাইজ লার্নিং, এই যে লেখা আছে, হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা? কম্পিটিটিভ লার্নিং মূলত একটা আনসুপারভাইজ লার্নিং। তো এইটা আমরা একটু দেখবো আর কি, সেল পারপোজিশন ম্যাপ, এটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের একটা পার্ট আর কি, ইন্সপায়ার্ড ফ্রম দা বায়োলজিক্যাল মডেল। সাধারণত এটার ক্ষেত্রে 2টা লেয়ার থাকে, একটা আউটপুট, অন ইজ দা আউটপুট,
layer and other the output layer. তো SOM has two layers, one is the input, another output layer. তো দুটো লেয়ারে এটা কাজ করে। তো কিভাবে কাজ করে আমরা ট্রেডিং করব আর একটা আনসিন ডাটা দিয়ে আমরা টেস্টিং করে চেক করে দেখবো আর কি। হ্যাঁ, পুরো প্যাটার্নটা বেশ লেন্দি কিন্তু সহজ আছে। একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের পার্ট লাস্টে আমরা যেন পড়ছিলাম না, নিউরাল নেটওয়ার্ক ফিট ফরওয়ার্ড পড়ছি মনে আছে, পারসেপ্ট্রন করছিলাম, মাল্টি লেয়ার নিউরাল নেটওয়ার্ক, এগুলো শেষ করছি কিন্তু ফিজিক্যাল ক্লাসে শেষ করে দেওয়া আছে। কি শুনতে পারছো? জি স্যার। হ্যাঁ, আর লাস্ট ক্লাসে আমরা করছিলাম রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। হ্যাঁ, তো আজকে আমরা এইটা দেখবো, এটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক অংশ। তো আমাদের কোরিলেশনটা বাদ পড়ে গেছিল, সেটা দেখাই দিলাম। এটা হয়তো আরো আগে আমরা পড়াইতে পারতাম, আমরা মিডিয়াও পড়াইতে পারতাম, সবার সঙ্গে এটা ফাইনালি আমাদের থাকবে আর কি টপিকে। হ্যাঁ, তো এখানে একটা কোশ্চেন দেখো, ট্রেনিং স্যাম্পল আছে কয়টা বলো তো? এখানে কয়টা ট্রেনিং স্যাম্পল? চারটা। চারটা ট্রেনিং স্যাম্পল আছে। এখানে একটা কোশ্চেন পড়ো তো, এই কোশ্চেনটা কি? এটা হলো কোশ্চেন। কোশ্চেনটা বলো তো। Classify the data into two classes using SOM. সম, হ্যাঁ, দুটা ক্লাসে ভাগ করতে বলছে, দুটাতে আমরা ভাগ করে দেখবো। তো দুটা ক্লাসে আমরা একটা নাম দিলাম হলো ক্লাস 1 ক্লাস 2, আমরা ইউনিট আকারে নাম দিছি ইউনিট 1 ইউনিট 2 এর দুটা ক্লাস আছে। হ্যাঁ, তো কিভাবে কাজ করি দেখি। ইনিশিয়ালাইজেশন করি আমরা, ট্রেনিং স্যাম্পল যা দেওয়া আছে সেটাকে আমরা এখানে লিখে রাখলাম। এটা তো বুঝতে পারছি তাই না? এই যে ট্রেনিং স্যাম্পল যে আমাদের এখানে দেওয়া আছে, তো আমাদের ক্লাসে বলছে দুটা, তাহলে দুটা ইউনিট নিলাম। তো দুটা ইউনিট থেকে আমরা এগুলোকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছ? একটু জি কথা স্যার। বলো। আচ্ছা, এখন এই কোশ্চেনের মধ্যে এই যে একটা এখানে লেখা থাকবে আর কি, এই আমি পরে ওয়েটটা সাজাইছি, এই ওয়েট গুলো দেওয়া থাকবে। হ্যাঁ, এই এর প্রতিটি ইউনিটের সাথে তো এই চারটা যে আছে I1 I2 I3 I4, প্রতিটি কানেকশন এই ওয়েট গুলো কোশ্চেনে দেওয়া থাকবে। এখানে কোশ্চেনে পুরোটা ওয়েট দেওয়া থাকবে এর সাথে, কারণ ওয়েট না হলে তুমি তো করতে পারবে না। হ্যাঁ, ওয়েটটা দেওয়া থাকবে, বুঝতে পারছো? তো ওয়েটটা আমি এখানে দিয়ে দিয়ে রাখছি, এখানে দিয়ে রাখছি আর কি। তো দেখো ওয়েট গুলো এখানে আছে। তাহলে এটাকে আমরা কিভাবে একটু সাজাতে পারি দেখো, লেট দা ওয়েট ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাকে আমরা একটু সাজাই। তাহলে কয়টা ইউনিটে কথা বলা হয়েছে এখানে, ক্লাস কয়টা দেখো তো? দুটা ক্লাস, দেখছো? তাহলে দুটা ক্লাসে আমরা দুটা রো করলাম। তাহলে প্রথমের রোতে আমরা নিয়ে নিলাম এই যে 1 থেকে যেগুলো আছে, দেখতে পাচ্ছ? 1 থেকে আছে 2, 1 থেকে আছে 6, 1 থেকে কানেকশন আছে এখানে একটা আছে 5, আর একটা আছে এখানে 9। আর ইউনিট 2 থেকে যেগুলো কানেকশন আছে সেগুলো যেমন 8 আছে এখানে একটা। হ্যাঁ, দেখতে পাচ্ছ? এখানে একটা আছে 4, এখানে 7, আর এখানে 3। এই যে সেভাবে সাজাইছি। তাহলে সাধারণটা পারবো তো আমরা? জি স্যার। হ্যাঁ, ওই ওয়েটগুলো দেওয়া থাকবে কোশ্চেনে। হ্যাঁ, ওয়েটগুলো কোশ্চেনে যখন থাকবে ওয়েটটা থাকবে। এখন আমরা ওই যে লার্নিং রেট মনে আছে বলতো, লার্নিং রেটের কাজ কি? এতটা জিনিস, একটা ছিল মোমেন্টাম কোফিশিয়েন্ট, একটা ছিল মিউ, আর একটা ছিল লার্নিং রেট। লার্নিং রেটের কাজ কি? এখানে লার্নিং রেটটাও দেওয়া আছে, পরে আমাদের কাজে লাগবে। এই লার্নিং রেটটা দেওয়া আছে, বলো তো লার্নিং রেটের কাজ কি? নিউরাল নেটওয়ার্কে আমরা করছি ওয়েট আপডেটের সময় লার্নিং রেট কি করে, কি মনে আছে? হাফ হাজ দ্য ওয়েট আপডেট, মনে নাই? তোমরা নিউরালের প্রথম ক্লাসে তো পড়াইছি। তো লার্নিং রেটটাও দেওয়া আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? কথা বলো একজন। জি স্যার। হ্যাঁ, আর এখানে আমরা ওই যে ডাটা সেট দেখে আমরা এখানে ট্রেনিং কতগুলো আছে সেটা একটা রেঞ্জ রাখছি। এটা তো আমরা এখান থেকে দেখেই করছি, চারটা আছে। তাই জিরো তো হবে না, ট্রেনিং প্যাটার্ন তো জিরো হবে না, মিনিমাম তো একটা হতে হবে। আর এখানে সর্বোচ্চ আমাদের চারটা আছে। তাহলে ফার্স্ট ট্রেনিং প্যাটার্ন যখন হয় টি হয়, টি যখন এই যে 1 অন 0 0, তখন কি হবে সেটা দেখাই। এই যে অন অন 0 যখন টি অন, ট্রেনিং স্যাম্পল অন। তাহলে অন ট্রেনিং স্যাম্পলের ক্ষেত্রে আমরা ডিস্টেন্স বের করব। ডিস্টেন্সটা দেখো কিভাবে বের করি। হ্যাঁ, ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ সবাই? স্যার হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, গুড। তাহলে দেখো এখান থেকে এই যে প্রথম 1 থেকে 0.2 স্কোয়ার প্লাস
তারপরটা 1 থেকে 0.6 স্কোয়ার, এই যে এই ইয়েটা থেকে, এটা তো ইউনিট এক না, ইউনিট একেরটা আগে করি, তারপর ইউনিট 2 এরটা করি, তারপর 1 থেকে 0.5, 1 থেকে 0 থেকে 0.9, এই যে এই ভ্যালুগুলো থেকে। তাহলে এই ভ্যালুগুলো থেকে এই ওয়েট গুলোকে আমরা মাইনাস করে বড় করছি, এটাকে নাম হচ্ছে ডি স্কোয়ার। ডি অন স্কোয়ার দিলাম মানে ইউনিট অন এর জন্য। আচ্ছা ইউনিট 2 যখন হবে তখন কি হবে বলো তো, আমি নিচে যাবো না, একদম বলো প্রথম কি হবে, প্রথম এই লাইনটা কি আসবে ইউনিট 2 এর জন্য, কে বলতে পারো বলো? 1 মাইনাস বা 0 মাইনাস বা কি হবে? পরে পরে নিচের লাইনে আছে, আমি টান দিয়ে দেখিয়ে দেবো, দেখি তোমার বুঝছো কিনা। স্যার এটা ইউনিট থেকে 1100 এই মান দিয়ে করবো। হ্যাঁ এটা থেকে এইটা এই ডি ডি 2 স্কোয়ার বের করো, বলো তো দেখি কত হবে ইউনিট 2 যখন 1 বলো। মাইনাস 1 মাইনাস 0.8। 0.8, আচ্ছা 0.8, ঠিক আছে, ও বুঝতে পারছে, এই যে 0.8, এই যে এটা। তারপরটা হবে 0.4, তারপরটা হবে 0.7, 0.9, তারপরটা হবে 0.3, 0.9 না 0.7 0.7, হোক। ডি ওয়ান হলো 1.86 আর ডি টু হলো 0.92। তাহলে এর মধ্যে থেকে যেটা ছোট সে উইন করলো। ছোট উইন করলো হলো, বড় ক্ষেত্রে উইন না, আমরা বলতেছি বড় উইন। ছোট উইন করার উদ্দেশ্য হলো যে এই ডাটাটা মনে করি টি ওয়ান ডাটাটা এরকম অবস্থা আছে, আর ডিস্টেন্স ডি ওয়ান স্কোয়ার একটা এরকম দূরত্বে আছে, আর ডি টুটা এরকম দূরত্বে আছে। তো এই টি ওয়ানের থেকে কে ক্লোজলি আছে, কে কাছে আছে বলতো, কে কাছে আছে? ইউনিট 2 স্যার, যেটা ছোট 0.98। টু কাছে আছে, বড়র ভিত্তিতে উইন করবে না, ছোটর ভিত্তিতে উইন করবে। হ্যাঁ ছোট, কারণ এই ডেটাটা এই ইউনিটের মধ্যে আছে, তাই 2 ইউনিট করছে। হ্যাঁ এটা কোনো ইয়ে নাই, ভুল নাই, সঠিক আছে, আমি মনে করছি এটা ভুল আছে আর কি। হ্যাঁ তারপরে আমরা এখন তাহলে 2 এর ওয়েটটা আপডেট করব। তো 2 এর ওয়েটটা আমরা আপডেট করে দিলাম, ফর্মুলা তো জানি আমরা, আপডেট করলাম। আচ্ছা আপডেট করার পরে যে আপডেটটা আমরা পাবো, ঠিক সেই আপডেটটাই আমরা পরবর্তীতে পরেরটায় কাজে লাগাবো। পরেরটাই কাজে লাগাবো। দেখো পরের যখন T2 তখন এই ওয়েট নিয়ে কিন্তু কাজ করছে, দেখো তার মানে এখানে একটা চেঞ্জ আছে, উপরেরটা কিন্তু যা আছে তাই, এটা আপডেট করি নাই। এখানে আমরা একইভাবে চেক করে দেখলাম, এটা আমাদের ছোট এটা বড়, তাহলে উইন করবে আমাদের এটা, উইন করছে, ওই যে অন উইন করছে, ঠিক আছে। ছোট, তাহলে অনটাকে আবার আবার আপডেট করব, তার মানে উপরে এটা আপডেট করলাম, আর নিচেরটা আছে যা তাই থাকবে, আপডেট করে রেখে রেখে দিলাম। এখন এই ওয়েটটা দিয়ে T3 যখন কাজ করব তখন এটা চেক করব। দেখো এখন চেক করার পরে এখানে 1.787 আর এটা হলো 68, দেখছো? তাহলে 2 হলো ছোট, এই ছোটটা উইন করলো। হ্যাঁ আমি হলো এই যে বড়টাকে উইন করে কারণে পুরো জায়গাটা সব মিস্টেক হয়ে গেছে, বড়টা উইন হবে না, ছোটটা উইন হবে। হ্যাঁ কারণ কনসেপ্ট তো আমাদের তাই আসে। তারপরে এখান থেকে আমরা যে ওয়েটটা পাবো সেই ওয়েটটা আবার 4 এর জন্য কাজে লাগবে, তাহলে আপডেটেড ওয়েট পেলাম এটা। এখন T4 যখন ট্রেনিং প্যাটার্ন 4, তখন আমরা আবার D1 স্কয়ার এবং D2 স্কয়ার বের করলাম। বের করে দেখলাম যে এখানে এটা বড় আর এটা ছোট, তাহলে ছোটটা উইন করলো। যে ছোটটা উইন করলো তখন আবার আমরা ওয়েট আপডেট করলাম। এই যে নতুন যে ওয়েট আপডেট করলাম এটা দিয়েই আমরা ক্লোজ টেস্টটা করবো। তো ক্লোজ টেস্টের এক পেজ 2 বার প্রিন্ট হয়ে গেছে, আমি পরেরটা একটু দেখাই। তো এটা তো আপডেট হয়ে গেল ওয়েটটা আমাদের, লাস্ট আপডেটেড ওয়েট। তো লাস্ট আপডেটেড ওয়েট দিয়ে আমরা প্রতিটি ডাটাকে চেক করলাম, চেক করে করে দেখলাম যে কে কোনটার মধ্যে আছে, যেটা ছোট সে সেটার মধ্যে থাকবে। তো এখানে একটা উইন করলো ছোটটা, D2 এর ছোটটা উইন করলো। তারপরে এখানে এটা ছোট, এটা ছোট, ছোটটা উইন করলো। তো তারপরে I3 তে এখান থেকে আরেকটা উইন করলো, এখানে D2টা উইন করলো। এভাবে আমরা চারটে বের করে দেখলাম যে আমাদের I1 I3 ডাটা হলো ইউনিট 2 এর মধ্যে যাচ্ছে একটা রেজাল্ট, আর I2 I4 ডাটা হলো ইউনিট 1 এর মধ্যে, ক্লাস 1 এ যাচ্ছে। এটা হলো আমাদের ছিল ক্লোজ টেস্ট, যেটা হলো আমাদের নোন ডাটা। এখন নতুন একটা ডাটা আমি নিলাম ওপেন টেস্ট করার জন্য, এখান থেকে নতুন ডাটা নিয়ে সেটা দিয়ে ওই যে আপডেটেড ওয়েট সেখান থেকে আমরা ডি স্কোয়ার D1 স্কোয়ার D2 স্কোয়ার বের করলাম। তাহলে যেটা ছোট D2টা ছোট, তাহলে এই নতুন ডাটাটা ক্লাস 2 এর মধ্যে যাবে। এটা ছিল পুরো প্যাটার্ন। এবার কি ক্লিয়ার? এবার বলো তোমরা একটু, ঠিক আছে? শুনতে পাচ্ছ? জি স্যার। করছিলাম আমি মাস্টার্সে দেখাইছিলাম যে স্লাইডটা,
আমি ভাবছি যে এটা মানে আর এটা এখানে আমি হলো প্রথমে যে মিস্টেকটা করছি সেটা হলো আমি মানে যেটা বড় হবে সেটাকে উইন মনে করছি, কিন্তু বড় হলে উইন আমাদের সূত্রের সাথে মেলেই না। ফর্মুলা হলো ক্লাস্টারিং করতে গেলে যে ডাটাটা যেখানে থাকে ওই ক্লাস্টার সেটা তার কাছাকাছি থাকতে হয়। তাহলে এটা যদি কাছাকাছি থাকে তাহলে এটা এই ক্লাস্টারটা এ উইন করবে, ছোটটা উইন করবে। তাহলে সব ক্ষেত্রেই ট্রেনিং থেকে টেস্টিং এ সবসময় উইন করবে ছোটটা। এই জন্য ঠিক আছে, এটা কোনো ভুল নাই। আমি তো অবাক হয়ে গেছি ফিরে, এটা তো এতবার দেখালাম, হঠাৎ করে কি ভুল পাচ্ছি কেন? এটা লেখা অনেক আগে, 12 বছর আগে লেখা। দেখো আমার লেখা কত সুন্দর না? তা আমি হঠাৎ ভুল হচ্ছে কেন? ভুল নাই, পুরাটাই ঠিক আছে। শুধু আমার ওই যে কনসিডারেশনে মিস্টেক করছিলাম আমি বলার সময়, যে বড়টা উইন করছে না, বড়টা উইন করবে না, যে হলো ছোট ডিস্টেন্স ওই ডাটাটা ওই ইউনিট বা ওই ক্লাসের মধ্যে থাকবে, বিলং করবে। হ্যাঁ, এটা হলো কনসেপ্ট। তাহলে ঠিক আছে, এটা পারবা এখন? কি ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। দেখো এটা কিন্তু একটু বড় পড়া, এগুলো পরীক্ষা থাকলে একটা 8 থেকে 10 মার্কের থাকবে। হয়তো এরকম ডাটা থাকবে না, ডাটাটা একটু বদলাই দিব। 8 থেকে 10 মার্কের মতন এই কোশ্চেন গুলো থাকে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আহ, পরীক্ষায় আসে। এগুলো সহজ কিন্তু একটু লেন্দি হয়, একটু মাথায় রাখবে এগুলো করার সময়। যতটা মানে তাড়াতাড়ি করতে পারো আর কি। এগুলো হলো সহজ, অন্যান্য ম্যাথের থেকে সহজ, বিশেষ করে নিউরাল নেটের অন্যগুলোর থেকে এগুলো হলো কম্পারেটিভলি সহজ। কারণ এখানে অপারেশন গুলো খুবই সহজ, এখানে যোগ বিয়োগ স্কোয়ার ছাড়া আর কোনো অপারেশন নাই। একদম সহজ অপারেশন। আর ফর্মুলা তো খুব সহজ ফর্মুলা, মনে রাখবে একটু, একটা ফর্মুলা আছে, এখানে একটাই ফর্মুলা আছে, এই যে এটা, ওইটা আপডেট। তাহলে আমরা এটা পারবো এরকম ম্যাথ আসলে? জি স্যার। তোমরা কিন্তু যে আমি আবার যেভাবে ভুল করছি ওইভাবে ভুল করো না, যে বড়টাকে উইন করে দিও না। হ্যাঁ, লেখার সময় সাধারণত যার ভ্যালু বেশি, কিন্তু এখানে ভ্যালু বেশি মানে সে অনেক দূরে চলে গেছে, ওই ডাটা থেকে ওই ক্লাসটা দূরে চলে গেছে। যার ভ্যালু ছোট সেই উইন করবে। হ্যাঁ, আমি বলার সময় মিস্টেক করে বলছি, যার কারণে এই ভুলটা হয়েছে আর কি। হ্যাঁ, তো এখন আর সমস্যা হবে না, এটা তো আমি পারবো আমরা না? জি স্যার। আমাদের ক্লাস কটা পর্যন্ত? 5 মিনিট আছে স্যার। 11টা 11 পর্যন্ত। আমরা অ্যাটেন্ডেন্স নেই। তাহলে আজকে আমরা দুটা পড়লাম, একটা হলো ক্রস ভ্যালিডেশন পড়লাম, আর একটা হলো আমরা কম্পিটিটিভ লার্নিং এর সেলফ অরিজিন ম্যাপ পড়লাম। হ্যাঁ, তো এখান থেকে এখানে কিন্তু এরকম আসতে পারে, তোমার হয়তো ক্লোজ টেস্ট আসতে পারে, একটা দুটা ডাটা বলতে পারে, আবার একটা দুটা ডাটা হয়তো ওপেন টেস্ট আসতে পারে। হ্যাঁ, ওপেন টেস্ট আসতে পারে, একটা দুটা ডাটা আলাদা করে দেওয়া থাকতে পারে। হ্যাঁ, তোমরা সবটুকু শিখবা, সবটুকু করলে আর কোনো সমস্যা হবে না, যেভাবে আসুক সবই পারবা। তো যদি এরকম সবই আসে, সবগুলো ডাটাই দিয়ে ওপেন টেস্ট ক্লোজ টেস্ট করতে হয় একটা দুটো ডাটা, তাহলে সেক্ষেত্রে এটা 12 মার্ক মতো একটা কোশ্চেন হয়ে যাবে আর কি। হ্যাঁ, মার্ক বেশি বেশি হয়ে যাবে। আর যদি ছোট একটা দুটো ডাটা থাকে তোমরা 8 মার্ক বা 10 মার্কে চলে আসবে। বুঝতে পারছো? তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা নেই। এই শেখ মেহেদী হাসান আসো? প্রেজেন্ট স্যার। জয়চন্দ্র আসো? মোহাম্মদ কাউসার বিন? ইয়েস স্যার। নাজমুস সাকিব? জি স্যার, আছি প্রেজেন্ট।
Yes, sir. তোমরা থেকে তোমাদের ডেট নিয়ে একটু আলোচনা করবো। কারণ আমি ইংলিশে আলোচনা হয়ে গেছে, ওরা ওরা দিতে আইন দেওয়ান মোহাম্মদ ইয়াসিন। ইয়াসিন আছো? এই দেওয়ান মোহাম্মদ ইয়াসিন নাই। প্রতাপ, প্রতাপ আছো? প্রতাপ। শাহরিয়ার হোসেন হৃদয় প্রেজেন্ট স্যার। আছো? হ্যাঁ এই স্যার আছে। প্রেজেন্ট স্যার, আছি স্যার। আচ্ছা। Present, sir. ইভান। Aditya Shodhakar, sir, present. ও আদিত্য। Sir, আমি present, sir. Aditya Shodhakar. আমি তো তোমার নাম বলছি আর কি। স্যার 15 Sir, নাম্বার। 15 number. আদিত্য, হ্যাঁ হ্যাঁ তোমার চিনছি, হ্যাঁ। প্রেজেন্ট স্যার। ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার। হ্যাঁ, ব্যাং ডাকে কার জন্য বসে। প্রেজেন্ট স্যার, আসি। তারেক হোসেন। তারেক আছো? আচ্ছা, মুজাম্মেল হোসেন। প্রেজেন্ট স্যার। তারেক নাই না? প্রেজেন্ট স্যার। ইতি, সাদা বেয়াসার আছো? স্যার। স্যার প্রেজেন্ট স্যার। ইতি। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার, মিম প্রেজেন্ট স্যার। রবিউল ইসলাম। রবিউল ইসলাম। ইয়েস স্যার। প্রেজেন্ট স্যার। সহিলি আপনার আছে। মোহাম্মদ আরাফ হোসেন। Yes, sir. সাকিব অঙ্কন। প্রেজেন্ট স্যার। 23 জন মতন ছিল আমি দেখছিলাম। এখানে একজন নাই, 2 জন, 3 জন, 4, 5, 6, 6 জন। 28 6, 22, হ্যাঁ ঠিক আছে, এরকমই ছিল। আর কেউ দেখো তো বাদ পড়লে কিনা, কেউ বাদ পড়লে বলো, দিয়ে দিচ্ছি। হ্যাঁ তোমরা আসো। ওই যে তোমাদের একটা কাজ ছিল না, মনে আছে? গ্রুপে কাজ ছিল, তোমরা আমার কাছ থেকে আমাকে সাবমিট করছিলে গ্রুপের কাজগুলো, সেগুলো কি অবস্থা? শুনতে পাচ্ছ? কথা বলো একজন। ওটা তো আমরা একটা ফাইনাল প্রেজেন্টেশন নেব। আমাদের ফিজিক্যাল ক্লাস শেষ কবে হবে? ফিজিক্যাল ক্লাস যদি শুরু হয়, তাহলে শেষ ক্লাস আমরা কোন ডেটা পেতে পারি? কেউ একজন কথা বলো পাশ থেকে।